আপনিও তো আসাম সম্পর্কে দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা রয়েছে, এই অঞ্চলে আপনি সাংবাদিকতা করেছেন এতদিন ধরে। এই ডিটেনশন সেন্টার, হোল্ডিং সেন্টার, এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আসামে তো এটা হয়েছিল, কি হবে এই মানুষগুলো, ভবিষ্যৎ কি কি হতে চলেছে, প্লিজ বলুন। আসামে দেখুন, এই পুরো প্রক্রিয়াটা আমরা অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে যেতে হবে। এই যে মাইগ্রেশন, ইলিগাল মাইগ্রেশন ফর বাংলাদেশ, এটা একদম পরিষ্কার করে একটা মিথ এস্টাবলিশ করা হচ্ছে আসামকে অ্যাসামিস মেজরিটি স্টেটস হিসেবে দেখানোর জন্য। আপনি জানেন যে আসামে যদি আজকে বাঙালি হিন্দু অ্যান্ড বাঙালি মুসলমান জয়েন্টলি যদি নিজেদের আইডেন্টিটি বাঙালি হিসেবে পরিচয় দেয়, তবে আসামে কিন্তু আসাম ইজ এ বেঙ্গলি মেজরিটি স্টেট। তো এটা শুরু হয়েছিল 1950 থেকে, এই মিথটা বজায় রাখার জন্য। সেজন্য আসামি যারা বাঙালি ভাষী মুসলমান, ওদেরকে বলা হয়েছিল একটা সময়, তোমরা অসমীয়া, তোমরা সেন্সাসে নিজের আইডেন্টিটি লিখো অ্যাসামিস। ওরা আজ অব্দি ওদের আইডেন্টিটি মাতৃভাষা সেন্সাসে এনিউমারেট করে অ্যাসামিস বলে। তারপরও এদের নিয়ে এই রাজনীতিটা চলছে। এবার আপনার ইয়েতে আসি, এই যে ডিটেনশন সেন্টার প্রথমে করা হলো এনআরসি করে দেখা গেল যে 19 লক্ষর মতো লোকের যারা নিজেদের প্রমাণপত্র দিতে পারেনি। কিন্তু এনআরসি হওয়ার পর এই যে রিজেকশন স্লিপটা যে দেবে, তোমার নামটা নেই, সো দ্যাট এরা কোর্টে যেতে পারে বা অন্য এপিল করতে পারে, সেই সুযোগটা আজ অব্দি দেওয়া হয়নি, এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। অ্যান্ড ডিটেনশন সেন্টার, এই যে এত বড় কথা, এতগুলো বলা হচ্ছে ডিটেনশন সেন্টার, ডিটেনশনে আজকের দিনে বোধহয় 40 জন লোক ওই ডিটেনশন সেন্টারে আছে, যেটার ক্যাপাসিটি হলো 3000। তো এটা হলো এই যে এই পুরো ইস্যুটা হলো অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইস্যু। এটা কোনো স্ট্যাটিস্টিক্যাল বেসিস নেই, কোনো এটার গ্রাউন্ডে যেটা সিচুয়েশন তার সাথে কিন্তু এটা কোনো মিল পাবেন না। আজকে পর্যন্ত সরকার কোথাও কোনো স্ট্যাটিস্টিক্যাল ফিগার দিতে পারবে না যে এত ইলিগাল মাইগ্রেন্টস আছে। বারবার বলা হয় ইলিগাল মাইগ্রেন্টস। কয়েকদিন আগে আপনি জানেন যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি একটা সংখ্যা দিয়েছে, যে সেটা 3000 থেকেও কম, 2870 না কত একটা ফিগার দিয়েছে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, কিন্তু 3000-এর কম ফিগার দিয়ে বলেছে এটা গত 5 বছরে বাংলাদেশ সরকারকে পাঠানো যে এই নাম আমরা পেয়েছি, এবার তোমরা ভেরিফাই করে বলো এরা তোমাদের সিটিজেন কিনা। তো বাংলাদেশকে এখনো যে গত 5 বছরে যে এরা এত ক্র্যাকডাউন, যেটা প্রসেনজিৎ বাবু বললেন গত মে মাস থেকে শুরু হয়েছে, হোম মিনিস্ট্রির যেটা ডিরেক্টিভ, সেটা পশ্চিমবঙ্গে এবার শুরু করছে, কিন্তু অন্য বিজেপি রাজ্যগুলো কিন্তু শুরু করে দিয়েছিল। তো 2000 মে থেকে গত বছরের এই যে ক্র্যাকডাউনের পর কি হলো, আলটিমেট রেজাল্টটা কোথায়? তো রেজাল্ট নেই। এবার কিন্তু আপনাকে এই যে মিথটা বজায় রাখতে হবে, কারণ বিজেপির পলিটিক্সটাই দাঁড়িয়ে আছে হিন্দু, মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানির উপর, এই ইস্যুগুলোর উপর। তো এই মিথটা বজায় রাখতে হবে। সেই মিথটা বজায় রাখার জন্য এই ডিটেনশন, আমি বলছি না ইনফিল্ট্রেশন হয় না, কালকে 3 জনকে ধরেছে, হয়তো যা খবর পেয়েছি এরা বোধহয় জেনুইনলি বাংলাদেশ থেকে এখানে কাজের জন্য এসছিল। কিন্তু আপনি একটা দেখেন, তবে আপনি দেখবেন যে ভারতবর্ষ থেকে যারা ইলিগেলি আমেরিকাতে, তার চাইতে বেশি হয়তো মাইগ্রেট করছে। হ্যাঁ, আপনি আমেরিকা কানাডাতে যে মাইগ্রেশন হচ্ছে ভারত থেকে লিগেলিটা ছেড়ে, তো সেরকম এটা খুবই ন্যাচারাল প্রসেসে কিছু হয়তো মাইগ্রেশন বাংলাদেশ থেকে ইলিগাল মাইগ্রেশন হচ্ছে। বাট এই যে কথা বলা হচ্ছে যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, হিন্দু খাতরে মে হ্যাঁ, এইগুলো মানে একটা মিথকে বজায় রাখার জন্য। আর এটা শুধু বিজেপি না, আপনি এই যে ডিটেনশন ক্যাম্পটা কিন্তু কংগ্রেস আমলে শুরু হয়েছিল, 2008-9 থেকে আসামের ডিটেনশন ক্যাম্প বানানো শুরু হয়। অ্যান্ড এই যে পুরো এই বাঙালি জাতির উপর একটা বিরাট বড় এই সিটিজেনশিপ নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু 2003-এর সিএ থেকে শুরু হয়েছিল, যেটা বাজপেয়ী আদবানির জমানাতে যে সিএটা প্রথম অ্যামেন্ড করা হলো 2003। তো সেখানে যে মুহূর্তে এই যে একটা ইললিগাল মাইগ্রেন্টস বলে একটা চিহ্নিত করা হলো, যে সিটিজেনশিপের ক্যাটাগরিতে একটা ইললিগাল মাইগ্রেন্টস ব্যাপারটা আনা হলো, যে দেখা হবে যে 1950-র পরে, 1950 না, সেটা ওটার কাট অফ ডেট ডিসেম্বর 1948 বোধ হয়। হ্যাঁ, তো আপনি
ওই হিসেবে যদি আজকে ইমপ্লিমেন্ট করা হয়, আপনি দেখবেন পশ্চিমবঙ্গের প্রায় অনেক হিন্দুরাই বিপাকে পড়বে যদি ওই বেসিসে ওটাকে কাট অফ ডেট ধরে এনআরসি করা হয়। ভাগ্যিস আসামে তো 1971 কাট অফ ডেট করেছে 25 মার্চ, যেটা এখন আসাম সরকার বলছে যে আমরা সেটা মানছি না, আবার দেখছি রিভিউ করব বলে এনআরসির ফাইন্ডিংটা ওরা ইমপ্লিমেন্ট করছে না। কারণ এনআরসি ফাইন্ডিং যেটা হয়েছে আলটিমেটলি দেখা যাচ্ছে মুসলিম থেকে হিন্দুরা বেশি বাদ পড়ছে। এবার বিজেপির যেটা নেগেটিভটা ব্যাকফায়ার করেছে সেজন্য ওখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। তো এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে যত রাজনীতি যত হয় আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু সেটা না আসে। আজ অবধি আসামে কজন লোককে বের করতে পেরেছে? হ্যাঁ, যাদেরকে বের করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে জেনুইন ইন্ডিয়ান সিটিজেন, আবার ফিরিয়ে আনতে হচ্ছে। তো এটা নিয়ে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে যে ডিটেনশন সেন্টার। আজকে আপনি দেখুন এই যে এত যে এসআইআর যে নাম বাদ পড়েছে, হ্যাঁ 27 লক্ষের উপর, এখন তো এদের এই ট্রাইব্যুনাল গুলো আজ অব্দি হিয়ারিং এর ইয়েটা কি হচ্ছে? হিয়ারিং তো একদম স্লো গতিতে চলছে, হিয়ারিং গুলো হচ্ছে না কেন? এখন কজন নোটিশ পেয়েছে? এই 27 লক্ষের মধ্যে আপনি খবর নিয়ে দেখুন কজন নোটিশ পেয়েছে যে আপনারা হিয়ারিং এ আসুন। সেটা হচ্ছে না, যে গতিতে হচ্ছে 10 বছরেও এই হিয়ারিং কমপ্লিট হবে না। তো এটা মানে এই ইস্যুটাকে জিয়ে রাখার একটা জাস্ট এটা একটা আমি আপনার সঙ্গে একমত। আমরা অনেক আলোচনা করেছি। দুটো দর্শকদের জন্য কয়েকটা পয়েন্ট মনে করিয়ে দেওয়া। আসামে এনআরসি যখন হয়েছিল, যেটা সৌরভ বললেন, 19 লক্ষ 18.5 লক্ষ মতো লোকের নাম বাদ গিয়েছিল। বিজেপির তৈরি করা আখ্যানটা ছিল যে মুসলমানরা এতে বাদ পড়বে, দেখা গেল 1/3 মাত্র মুসলমান। সুতরাং ওই এনআরসি এখন কার্যকর করা হচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ কথা সৌরভ বলেছেন, যদি কাউকে বিদেশি বলে চিহ্নিত করা হয় তাকে একটা আনুষ্ঠানিকভাবে একটা ডকুমেন্ট দেওয়ার কথা, যার পরিপ্রেক্ষিতে যেটা নিয়ে তিনি আদালতে যেতে পারেন, সেটাও করা হচ্ছে না। পুরো ব্যাপারটা পুলিশের হাতে রয়ে গেছে, আদালতকে এর মধ্যে, কোর্টকে এর মধ্যে যেন বাইরে রাখা হচ্ছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সৌরভ বললেন, এটা অনেক বিস্তারিত বিষয়, সেটা নিয়ে আলোচনায় যাব না। যে আসাম বাঙালি জাতিসত্তা, আসাম বাংলাদেশ পূর্ববঙ্গ মিলিয়ে এটা আমাদের ইতিহাসে জড়িয়ে আছে, এটা অনেক বড় বিষয়, তাতে আমরা যাব না। আপাতত এই মুহূর্তে যেটাতে আমরা যাব সেটা হচ্ছে এই যে 27 লক্ষ লোকের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এখানে জুডিশিয়াল ট্রাইব্যুনালে। প্রভু এটাও বললেন তাদের মধ্যে একজন, যে 19 জন জাজ ছিলেন, একজন ছিলেন পশ্চিম কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি কাজটা ছেড়ে দিয়ে মাঝপথে চলে গিয়েছেন, বলছেন আমি করতে পারবো না। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, তথ্য হিসেবে আপনাদের সাথে বলতে পারি, তিনি ঘনিষ্ঠ মনে বলেছেন এটা করতে 4 বছর সময় লাগবে। তিনি রিটায়ার করেছেন, তিনি তামিলনাড়ুর মানুষ। 4 বছর তার কলকাতায় থেকে জোকাতে এই কাজটা করার কোনো বাসনা নেই। তিনি প্রাক্তন বিচারপতি, তিনি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। বাকি বিচারপতিরা তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা অনুযায়ী কাজ করছেন। প্রসেনজিৎ যেটা বললেন 99%, প্রসেনজিৎ আমি একটা পরবর্তী ফিগার বলছি, এখনকার যে ফিগার বলছি তাতে 6000 মতো ডিসপোজ হয়েছে সব মিলে আজকের দিনে পর্যন্ত, মিড ডে পর্যন্ত। তাতে 4000-এর বেশি পেয়েছে, মানে সেখানে 67% দাঁড়াচ্ছে। প্রসেনজিৎ প্রথমে বলছিলেন প্রথম দিকে তাই ছিল, প্রথম কয়েকদিনে যে ডিসপোজ হয়েছে তার থেকে 99%ই তারা আবার ফেরত চলে এসেছেন ভোটারদের। একটা পার্সেন্টেজের বিষয়টা বিষয় না। যদি একজন মানুষও অন্যায়ভাবে আটকে থাকেন, লক্ষ লক্ষ মানুষ আটকে থাকবেন, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, বিষয়টা তার।